দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। ধন্যবাদ। আমরা একটু আলোচনা যেতে চাই। প্রতিবেদনটি আমরা এখানে দেখেছি যে নির্বাচনের তোড়জোড় যতই বাড়ছে, আমাদের স্নায়ু চাপ বাড়ছে আর্থিক খাতে। একই সাথে সামনে রমজান, এখানেও নিত্য পণ্য আমদানিতে যে এলসির চাপ এবং দেশি বিদেশি বিনিয়োগ খুব সহজ হচ্ছে না আমাদের। সব মিলিয়ে কি ভাবছেন, কি দেখছেন আগামী দিনগুলো? দেখুন, নির্বাচন কেন্দ্রিক অর্থনীতিতে বিভিন্ন মুখী আসলে অর্থের প্রবাহের একটা চাপ থাকে। এর একটা বড় অংশই আসলে যেটা ইনফরমালি হয় এবং এগুলো আনডকুমেন্টেড থাকে, যেটা অর্থনীতির উপরে যেমন নেতিবাচক প্রভাব ফেলে, আবার নির্বাচনেও বিভিন্নভাবে নেতিবাচকভাবে নির্বাচনের ফলাফলে তার একটা চাপ সৃষ্টি হয়। সুতরাং এই সময়কালে ব্যাংকিং ব্যবস্থা সতর্কভাবে হ্যান্ডেল করবার দরকার রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে বড় বড় ঋণ শিডিউল করতে দেওয়া হয়েছে, সম্ভবত এটা মাথায় রেখে যে রাজনৈতিকভাবে যারা জড়িত বিভিন্ন বোর্ডে তারা যাতে নির্বাচনের সুযোগ পান, সম্ভবত এই কারণে এই কাজটি করা হয়েছে। যেটা আমাদের কাছে মনে হয়েছে যে সাম্প্রতিককালে যেভাবে ব্যাংকিং খাতের সংস্কার চলছিল, যার সাথে এটি খুব সামঞ্জস্যপূর্ণ নয়। ঠিক একইভাবে এখন আমরা আবার আশঙ্কা করছি যে রমজান কেন্দ্রিক যে ধরনের পণ্য আমদানির সেটাও বেশ আগে থেকে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের তোড়জোড় শুরু হয়েছে। সেখানেও সতর্ক থাকা, যাতে এর মাধ্যমে বা দেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়া এবং সেই টাকা পরে আবার বিভিন্নভাবে দেশের ভিতরে হুন্ডি বা অন্যভাবে ঢুকে নির্বাচনী ব্যবস্থায় প্রভাব বিস্তার না করে, সেদিকে খেয়াল রাখার প্রয়োজন আছে। মোট কথা, এই সময়কালটিতে অবাধ অর্থের যেন কোনো একটা বিকিকিনি না হয়, সেই ব্যাপারে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের এবং একই সাথে কমার্শিয়াল ব্যাংকগুলোর নজরদারি বাড়ানো দরকার। একটি কথা বললেন যে ব্যাংক খাতের যে সংস্কারের সাথে যে সুযোগ দেয় নতুন করে পুনর্তফসিল করা, সেটি আসলে সাংঘর্ষিক। এক্ষেত্রে কতটুকু আমাদের যে প্রত্যাশা ছিল সেটি কতটুকু আমাদের পূরণ হবে, কি মনে করেন ব্যাংক খাতে? দেখুন, ব্যাংক খাত ইতিমধ্যেই এই সরকারের দায় নয়, যদিও তারপরেও এই সরকার কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মহোদয় এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে যেটা হয়েছে যে ব্যাংক খাতে এক ধরনের স্থিতিশীলতা আসবার একটা উদ্যোগ রয়েছে। আমরা বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা দেখতে পাচ্ছি, রিজার্ভের ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা আসছে এবং সেটা ঘুরে দাঁড়াচ্ছে, সেগুলো ইতিবাচক। আবার ব্যাংকগুলোর বোর্ডে পরিবর্তন আনা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আনা হয়েছে, সেভাবে এক ধরনের রিফর্ম ইনিশিয়েটিভগুলো হয়েছে। কিন্তু একই সাথে বিপুল পরিমাণ যে অনাদায়ী অর্থ বা খেলাপি ঋণ, সেগুলো কিন্তু এখনো আদায়ের খুব বড় মানে ভালো ফলাফল পাওয়া যায়নি। সুতরাং ফলাফলের দিক থেকে এখনো মিক্সড হলেও আমার মনে হয় যে এগুলো একটু দীর্ঘমেয়াদী, কিন্তু উদ্যোগগুলো যাতে অব্যাহত থাকে এবং সেটা যাতে এই উদ্যোগগুলো যাতে আবার নতুন করে রাজনৈতিক সরকার আসলে যেন বন্ধ না হয়ে যায়। আবার আশঙ্কা করছি এই যে এখন যে 5টি ব্যাংকে মার্জ করার একটা উদ্যোগ চলছে, সেই উদ্যোগের একটা ফলাফল দেখার দরকার রয়েছে, কারণ আগামীতে আরো ব্যাংকগুলো এই ধরনের মার্জ করা বা বন্ধ করার দরকার হবে। তার বিপরীতে গিয়ে যদি নতুন রাজনৈতিক সরকার এসে তার মতো করে আবার ব্যাংক দেবার উদ্যোগ নেন, সেটা আবার হিতে বিপরীত হবে। মোট কথা, সংস্কার উদ্যোগগুলো যেগুলো চলছে ভালোভাবে, সেগুলো যাতে আগামী দিনগুলোতে নির্বাচিত সরকারের সময় অব্যাহত থাকে, এবং যেগুলোতে এখনো উদ্যোগ নেওয়া যায়নি, যেমন খেলাপি ঋণ আদায়ের জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে কিভাবে আগামী দিনে কাজ হবে, সেই বিষয়গুলো যেন এই সরকার এবং নতুন সরকারের সময় যেন মাথায় থাকেন সকলের। বলছিলেন যে নতুন সরকার আসলে নতুন ব্যাংকের উদ্যোগ নেয়, সবকিছু মিলে আসলে ছোট্ট দেশ, আমাদের অর্থনীতি খুব বেশি বড় না অন্যান্য দেশের তুলনায়। সেক্ষেত্রে আরো কি ব্যাংকের প্রয়োজন আছে, কি মনে করেন? মোটেই না, বরঞ্চ আমাদের ব্যাংক আরো কমানো দরকার। এরকম একটি ছোট্ট দেশের জন্য 62টি ব্যাংকের কোনোই প্রয়োজন নেই আমাদের কাছে মনে হয়। এবং এর ভিতরে আবার শোনা যাচ্ছে ডিজিটাল ব্যাংক দেওয়ার উদ্যোগ। অন্তর্বর্তী সরকারের সময় শুনতে পাচ্ছি যে এই ধরনের ডিজিটাল ব্যাংকের উদ্যোগের যেটা আমরা মোটেই মনে করি যে এই সময়ের উদ্যোগ, এটি নতুনভাবে ব্যাংক দেবার কোনো সময়কালই এটি নয়। আমরা মনে করি যে আরো এই ধরনের মার্চ করার দরকার আছে, প্রয়োজন বোধে হয়তো আরো হার্শ ডিসিশন হয়তো রাজনৈতিক সরকারকে নিতে হবে, আরো কিছু ব্যাংকে হয়তো বন্ধ করে দেবার মতো উদ্যোগ নেবার দরকার হতে পারে। সুতরাং এই প্রেক্ষিতে নতুন ব্যাংকের প্রয়োজন আছে বলে মনে করি না। রিজার্ভ আমাদের বাড়ছে, একই সঙ্গে এলসির যে ব্যয় অর্থাৎ আমদানি যে ব্যয়, সেটাও আমাদের অনেকাংশে কিছুটা হলেও কমে গেছে। সেক্ষেত্রে রিজার্ভের যে আস্ফালন এবং একইভাবে যেটি বলছিলেন যে এলসিগত যে জটিলতা থাকে, অনেক সময় পাচার করা অর্থ পাচার হয়ে যায়, সেই জায়গা থেকে আমরা কতটা আসলে বেরোতে পেরেছি কিংবা ফিরে আসতে পেরেছি, কি মনে করেন?
দেখুন, সমস্যাটি হচ্ছে যে আমদানিকারকরা গুটিকয় আমদানিকারক বিভিন্ন নামে বেনামে এই আমদানি খাতগুলোকে তারা তাদের হাতে রেখেছেন, সেটা রমজান কেন্দ্রিক বিভিন্ন পণ্য হোক এবং স্বাভাবিক বছর জুড়ে বিভিন্ন খাদ্যপণ্য হোক। কিন্তু যখন আপনি নাম খুঁজবেন দেখবেন যে 100টি কোম্পানির নাম রয়েছে, কিন্তু এগুলোর পিছনের সুতা আসলে অল্প কয়েকজনই নাড়ান। তো সেই জায়গাটির ক্ষেত্রে এখন নতুন সরকার, পুরনো সরকার চলে যাওয়ার সময় বেশ কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যবসায়ী তারাও গুটিয়ে নিয়েছেন তাদের আমদানি, সেক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল। সেই জায়গাতে আবার নতুন করে হয়তো আমদানিকারক যুক্ত হবে। মোট কথা যেটি প্রয়োজন ছিল এখনো হয়নি, সেটা হলো বৃহৎ আকারের ছোট ছোট আমদানিকারককে এই খাতে যুক্ত করা, বিভিন্ন পণ্য আমদানিতে, যাতে আমদানি খাতগুলো যাতে কতিপয় বড় ব্যবসায়ীর হাতে যাতে এটা কুক্ষিগত না হয়, যেটা এখন হয়ে আছে, এবং তারাই মূল্য নিয়ন্ত্রণ করেন, তারাই সরবরাহ ঠিক করেন, তারাই সরকারের উপরে পণ্য এনে মাঝ বঙ্গোপসাগরে জাহাজ ঠেকিয়ে রেখে সরকারকে চাপ দেন, শুল্ক উঠিয়ে নেওয়া, পণ্য মূল্য বাড়িয়ে দেওয়া। এই জায়গা থেকে কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের সময়েও খুব একটা বেরোতে পারিনি। সুতরাং সেই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে রাজনৈতিক সরকারের বড় কাজ করা দরকার আছে, কিভাবে আরো বৃহৎ আকারের আমদানিকারককে এই আমদানিকৃত পণ্যের বাজারে আরো যুক্ত করা যায়, যাতে আরো বেশি কিছুটা প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। আর্থিক খাতের অনেকেই বলছেন যে রাজনৈতিক সরকার না থাকায় হুন্ডি ব্যবসায়ীরা খুব বেশি সুবিধা করতে পারছেন না, সেক্ষেত্রে ডলারের সরবরাহটা ঠিক আছে, আমাদের রিজার্ভ ঠিক আছে, সবকিছু মিলে একটা স্থিতিশীল অবস্থায়। সেক্ষেত্রে এখনো কি পাচার হচ্ছে না, আপনারা কি মনে করেন? যদিও আমাদের কাছে তথ্য উপাত্ত নেই, কিন্তু পাচার না হবার, পাচার মানে হবার জন্য যে সমস্ত জায়গাগুলোতে আটক রাখা মানে বন্ধ করা দরকার, গভর্নমেন্টের যে সমস্ত এনফোর্সমেন্ট মেকানিজম, সেগুলো কিন্তু খুব একটা ক্রিয়াশীল না। যেটা ক্রিয়াশীল সেটা হয়েছে যে আগে বৃহৎ আকারের যারা পাচারকারী ছিল তারা দেশের বাইরে রয়ে গিয়েছে এবং তাদের পাচারকৃত অর্থ হয়তো আগে নিয়ে গিয়েছে, এবং দেশে এখন যেহেতু সেই তুলনামূলকভাবে কম আর্থিক লেনদেন হচ্ছে, সেই জন্য হয়তো কম পাচার হচ্ছে। কিন্তু তাই বলে পাচার হচ্ছে না এটি বলা যাবে না। তার কারণ হচ্ছে গভর্নমেন্টের এমন কোনো ইনস্ট্রুমেন্টস নেই যেটা দিয়ে তিনি পাচার ঠেকাতে পারেন অথবা নিয়মিত ভিত্তিতে পাচার ট্রেস করতে পারেন, ট্র্যাক করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো ইন্টিগ্রেটেড হবে, ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতরে অটোমেটিক মনিটরিং এবং ট্র্যাকিং ট্রেসিং সিস্টেম হবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই পাচারগুলো যত ভালো সরকারই হোক এটি চলতেই থাকবে। সুতরাং আমাদের ওরকম একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সিস্টেমে যেতে হবে, যেখানে অটোমেটিক্যালি এগুলো মনিটর করা যায়, কে করছেন, কোথা থেকে করছেন, কার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে, সেই অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার হচ্ছে। এই ধরনের জিনিসগুলো অটোমেটিক্যালি ট্রেস ট্র্যাক করেই আমাদের ওরকম একটি সিস্টেমকে স্ট্যাবলিশ করতে হবে, যাতে এই ধরনের হুন্ডি বা পাচারের বিষয়গুলোকে রোধ করা যায়। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনছে, কিন্তু বিপরীতে দেশি বিদেশি বিনিয়োগের পথ সহজ রাখতে আবার ব্যবসায়ীরা বলছেন যে ডলার সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে হবে এবং নীতি সহায়তা বড় ধরনের প্রস্তুতি দরকার। সেক্ষেত্রে অর্থনীতি আরও সম্প্রসারণ কিংবা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য কি পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তী সরকার? দেখুন, অন্তর্বর্তী সরকার এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছেন এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণেও কিন্তু বিনিয়োগ সেই অর্থে হচ্ছে না। আমরা বেসরকারি খাতে ক্রেডিট গ্রোথ দেখবেন সাম্প্রতিক কালের বা বছরগুলোর ভিতরে বেশ নিচে রয়েছে। এ থেকে বোঝা যায় যে বিনিয়োগকারীরা, সেটা দেশি বিনিয়োগকারী বলি বা বিদেশি বিনিয়োগকারী বলি, তারা আসলে একটা পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। সুতরাং রাজনৈতিক পরিবর্তনটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। এইরকম সময়কালে ব্যবসা সম্প্রসারণ বা ইনভেস্টমেন্ট এক্সপ্যানশনের সময় নয়। এই সময়কালে আসলে যে কনসলিডেশনের কাজগুলো চলছে, এটাই যাতে কনসলিডেশন করে নতুন রাজনৈতিক সরকারের কাছে সেটি হস্তান্তর করা যায়। আমরা চাইব যে গুরুত্বপূর্ণ যে পদগুলোতে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের যেন রাজনৈতিক পট পরিবর্তনের পরে যেন তাদের পজিশনগুলো যেন আবার না চলে যায়, যারা অন্তত ভালো কাজ দেখিয়েছেন তাদের পজিশনগুলো যাতে নতুন সরকার কন্টিনিউ করেন, যাতে করে এই যে ভালো কাজের অব্যাহত ধারা, এটা যেন আগামী দিনগুলোতেও ধারা রাখা যায়। আর নতুন সরকার আসলে তখন আমার ধারণা দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটা চাঙ্গা ভাব তৈরি হবে এবং তখন ব্যাংকগুলো উৎসাহিত হবে। যারা বাসা বাড়িতে এখন টাকা জমা রাখছেন, ক্যাশ ইন হ্যান্ড বাড়িয়ে দিচ্ছেন, তারাও ব্যাংকে আবার তারা ফেরত আসবেন। সুতরাং সেই সব কিছু মিলে আমাদের মনে হয় যে একটি দ্রুত নির্বাচন প্রয়োজন এবং একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর খুবই জরুরি হয়ে পড়েছে। ছোট্ট করে যদি বলেন যে কর ব্যবস্থাপনায় সরকার আবারও আগামী অর্থ বছর থেকে একটি হারে ভ্যাট কালেকশনের উদ্যোগ নিতে চাচ্ছে, সেটি আসলে কতটা ইফেক্টিভ হবে এবং কতটা ইফেক্টিভ করা দরকার? দেখুন, ইউনিফাইড ভ্যাট রেটের ক্ষেত্রে আমাদের আগের যে অবস্থান ছিল সেই জায়গা থেকে আমরা মনে করি যে সরে এসে একটা ইউনিফাইড ভ্যাট রেট যাবার দরকার রয়েছে, কিন্তু 15% ভ্যাট রেটটি অনেক উঁচু।
আমরা মনে করি এই ইউনিফাইড ভ্যাট রেটটি কমানোর দরকার রয়েছে। এটি 7.5 থেকে 10% হতে পারে, এবং তবে এই ভ্যাট রেটের আওতায় কাভারেজগুলো বাড়ানো দরকার। যারা এই ভ্যাটের আওতার বাইরে থেকে যাচ্ছেন, প্রচুর আসলে ভ্যাট এড়িয়ে যাচ্ছেন বা ভ্যাট যেটাকে আমরা বলি অ্যাভয়েডেন্স বা ইভেশন, ফাঁকি দিচ্ছেন, এরকম প্রচুর ঘটনা ঘটছে। এই ধরনের ফাঁকির জায়গাগুলোকে যদি টাচ করা যায়, এদেরকে যদি নিয়ে আসা যায়, তাহলে আসলে কম ভ্যাট রেটেও সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগ রয়েছে। সুতরাং ইউনিফাইড ভ্যাট রেট যেন আবার উচ্চ ভ্যাট রেট না হয়, এটি যেন কম ভ্যাট রেট হয়, কিন্তু এটার যেন কাভারেজ বৃদ্ধি হয়, যাতে যারা ভ্যাট ফাঁকি দিচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন, তাদেরকেও যাতে ভ্যাট জালের ভিতরে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যটি নিয়ে এনবিআর এর এগোনো উচিত। স্যার, আমরা আলোচনা শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।